আসসালামু আলাইকুম। স্বাগতম এবিসি জব কেয়ারে। এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস সেনা সদর ইএনসি এর শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবাস থেকে সার্কুলারটি পাবলিশ করা হয়েছে। এটি সহকারী প্রকৌশলী ২ ক্যাটাগরি, সহকারী প্রকৌশলী বিআর আর সহকারী প্রকৌশলী ইএম, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, আর বিআর মধ্যে সিভিল বোঝানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস এ নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারটি মূলত পাবলিশ করা হয়েছে আপনার ৫ নভেম্বর তারিখে। তো এটা আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এই সার্কুলার নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি যাতে আপনারা অবগত হতে পারেন কিছু উল্লেখযোগ্য বিষয়। প্রথমে পদের নাম সহকারী প্রকৌশলী বিআর, জাতীয় বেতন গ্রেড ২০১৫ ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। নবম গ্রেড মানে প্রথম শ্রেণী, পদসংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে ৪ বছর মেয়াদি স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা পুরকৌশল বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর পার্টস এ বা পার্টস বি পরীক্ষায় উন্নীত ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর নিবন্ধিত সদস্য হতে হবে। অর্থাৎ চাইলে যে কোনো প্রাইভেট ভার্সিটি থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না। অবশ্যই তাকে আইবির সদস্য থাকা লাগবে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস অফ বাংলাদেশের। আর এখানে সিভিল থেকে বা সিভিলের অ্যাসোসিয়েট মেম্বারশিপ অর্থাৎ যে এএমআই থেকে যদি কারো ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে। তারপরে আছে সহকারী প্রকৌশলী ইএম, 4টি শূন্যপদ। এখানে বেতন স্কেল নবম গ্রেড। এখানে আমরা যেটা দেখি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ বিএসসি থাকতে হবে, অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মানে ট্রিপল ই বা মেকানিক্যাল বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বারশিপ, ওই একই কন্ডিশন আর কি, সিভিলের মতো। আরেকটি পদ আছে এইখানে সহকারী প্রকৌশলী আর্ক, নবম গ্রেডেরই একটি শূন্যপদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 5 বছর মেয়াদী আর্কিটেকচার বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, অটোক্যাড চালনা সহ 3D অঙ্কন এবং অ্যানিমেশন প্রেজেন্টেশনের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এই অভিজ্ঞতাটা অবশ্যই আছে। তার মানে আমরা চাইলে যে কোনো প্রাইভেট ভার্সিটি থেকে কিন্তু যদি পূর্ণাঙ্গ ভার্সিটি থেকে বিএসসি করা হয় সেই ক্ষেত্রে তো আইবির মেম্বারশিপ থাকেই, তবে সব প্রাইভেট ভার্সিটির কিন্তু আইবির মেম্বারশিপ থাকে না। অর্থাৎ এই জন্য যেই সব ভার্সিটি প্রাইভেট ভার্সিটিতে আইবির মেম্বারশিপ আছে সেইখান থেকে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনের পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। ৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে দরখাস্ত শুরু। অনলাইনে আবেদন করতে হবে। তারিখ মানে এই তারিখে সর্বোচ্চ সাধারণ কোটার জন্য ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার কোটা বা প্রতিবন্ধী কোটার জন্য ৩২ বছর বয়স নির্ধারণ করা আছে। কিন্তু ৩২ বছর যে সরকার করেছে তার যে প্রজ্ঞাপন এখন পর্যন্ত কনফার্ম হয়নি, যার কারণে এইখানে আগের কন্ডিশনটাই রয়ে গেছে বয়সে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্বশাসিত বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণ করা হবে না। মানে যথাসময়ের এনওসি যেটা বলে অনাপত্তিপত্র, মানে আপনি যদি কোনো সরকারি, আধা সরকারি বা অন্য কোথাও চাকরিরত অবস্থায় থাকেন সেইখান থেকে এনওসির মাধ্যমে দিয়ে আবেদন করতে হবে এবং এটা আপনাকে অবশ্যই যখন ফাইনাল ভাইভা হবে তখন কিন্তু আপনাকে এটা দিতে হবে জমা। হ্যাঁ। ৩ নম্বরে আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের বা বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নবনিয়োগ হিসাবে গণ্য হবে। ঠিক আছে। তার মানে এইখানে আপনার কিন্তু যদি হয় এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন এবং বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে। জ্যেষ্ঠতা বা অন্য কোনো আর্থিক সুবিধার জন্য উক্ত কর্মকাল গণনাযোগ্য হবে না। অর্থাৎ আপনি যদি এনওসি দিয়ে চাকরি করেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনার ওই যে পেনশন এবং বেতনের যে সংরক্ষণের অর্থাৎ সিপিএফের এগুলো আপনার হবে, গণ্য হবে, কিন্তু আপনার যে সিনিয়রিটি লিস্ট এগুলো কিন্তু সেই গণ্য হবে না, এটাই বলেছে ক্লিয়ার করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এত তারিখ ২৩ জুলাই অনুসারে কোঠা নির্ধারিত হবে। এই তারিখে যে প্রজ্ঞাপন ছিল লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। কর্তৃপক্ষ চাইলে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। আপনারা এই লিঙ্কে গেলে mes.teletalk.com.bd এইখান থেকে আবেদন করতে পারবেন। এইখান থেকে ওয়েবসাইটে গেলে কী লাগবে এগুলো করে এবং অনলাইনে আবেদন শুরু যেহেতু ৭ নভেম্বর ২৪ তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর অনলাইন আবেদন শেষ হবে ২৮ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। এইখানে হলো
লাস্টের দিন রাত 12টার মধ্যে আপনি আবেদন করে 28শে নভেম্বর পরবর্তী 3 দিনের মধ্যে কিন্তু আপনি ফি জমা দিলে আবেদন গ্র্যান্টেড হবে। কিন্তু আবেদন না করে রাখলে পরে আর আবেদন করতে পারবেন না। ফি জমা দেওয়ার জন্য লাস্ট 3 দিন 72 ঘন্টা সময় পাবেন। আর সিগনেচার দিতে হবে 300x80, আর 80x80 হলো ছবি। সর্বোচ্চ সাইজ সিগনেচারের জন্য 60 কেবি, আর ছবির জন্য 100 কেবি। এগুলো অনলাইনে ফটো রিসাইজার লিখে সার্চ করলেই সেইখান থেকে ফটো আপনারা করতে পারবেন, মানে সাইজ যে কোনো সাইজেরই করতে পারবেন। আর তো এই তো অনলাইনের প্রসেস, এগুলো একটু পড়ে নেবেন। 600 টাকা আবেদন ফি, এর সাথে 10% কমিশন হিসাবে 60 টাকা, ব্যাট 15%, তার মানে 9 টাকা হিসাবে 669 টাকা আপনাকে সাবমিট করতে হবে। কিসের মাধ্যমে? এখানে টেলিটকের মাধ্যমে, ঠিক আছে? টেলিটকের সিম দিয়ে এগুলো কীভাবে করবেন সব প্রসেস দেওয়া আছে। এই হলো নিয়োগ সার্কুলার। তো আপনাদের জন্য শুভকামনা। সার্কুলার অবশ্যই ভালো মতো পড়ে সঠিকভাবে আবেদন করবেন যাতে পরবর্তীতে ভুল না হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।